বিজেপির যারা ঠাকুরদা ছিল, জনসংঘ, আরএসএস, তারা স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশের দালাল ছিল। ব্রিটিশের দালাল বলছো কেন? ব্রিটিশের দালাল বলছো? চুপ, আমি কিন্তু উঠে যাবো। তুমি অ্যাপোলজি চাও। নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পূর্বের মতো আমাকে যারা সমর্থন করে এসছেন বা সাপোর্ট করে এসছেন, যারা আমার পাশে থেকে আমার অনুষ্ঠান দেখে লাইক কমেন্ট করেছেন এবং ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে কমেন্ট করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই আজও যারা নতুনভাবে আমার অনুষ্ঠান দেখবে, তাদের প্রতি একটাই বিনীত অনুরোধ, আপনারা আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। কারণ আমরা ছোট চ্যানেল, আমাদের মাথার উপরে কোনো নেতা নেত্রী, কোনো দলের হাত নেই, আমরা কোনো দলের চটিও চাটি না, আর কোনো দলের হয়ে আমাদের কোনো রকম প্রচারও নেই, তারা আমাদের কোনো অর্থ সাহায্য বা কিচ্ছু নেই। শুধু একজন সনাতনী ঘরের সন্তান, হিন্দু ধর্মে অবলম্বিত, হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি, নিজেকে সনাতনী মনে করি, বাংলার মানুষ, বাঙালি, তাই বিবেকের টানে এই অনুষ্ঠান করা এবং আপনাদের সামনে উপস্থাপনা করা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, আজকের অনুষ্ঠানে চলে আসি। আজকের অনুষ্ঠানটি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, দুটো আমি ভিডিও ক্লিপ দিয়েছি। একটি ভিডিও হলো বর্তমান একজন নেতা, বিশেষ করে পশ্চিমবঙ্গের কর্ণধার বলা যায়, তিনি পূর্বে তার কি বক্তব্য রেখেছিলেন, আর এখন 100 ডিগ্রি ঘুরে গিয়ে তার ঠিক উল্টো বক্তব্য। কেন দিলাম বলছি, এই ক্লিপটি কেন দিলাম। এরকম বহু ক্লিপই আছে, তার মধ্যে একটি ছোট্ট ক্লিপ দিলাম। আরেকটি হচ্ছে উত্তরবঙ্গে কোচবিহারে কোচবিহার বিধানসভার কোনো একটি বুথের একজন বুথ সভাপতিকে, প্রায় 50 ঊর্ধ্বে বয়স, তাকে কোমরে দড়ি দিয়ে জনসমক্ষে তাকে এতই অত্যাচারিত করা হয়েছে যে সে হাঁটতে পারছে না। সেই অবস্থায় তাকে দড়ি ধরে জনসমক্ষে ঘোরানো হচ্ছে। এটাকে আপনারা কীরকম চোখে দেখেন এবং এই নিয়ে কিছু কথা বলতে এসেছি। তো কথা হলো, যে কোনো দল যখন ক্ষমতায় থাকে তখন পছন্দ অপছন্দর বহু জনসমর্থক তাদের পিছনে থাকে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। কেউ আবার আদর্শগতভাবে আদর্শ মেনে নিয়ে সেই দলের নেতাদের বক্তব্য শুনে নেতাকেই আদর্শ মনে করে, সেই দলের বাণীটাকেই তার কাছে আদর্শ মনে হয় এবং সেটা করতে গিয়ে কেউ বুথ কর্মী হয়, কেউ এরকম বুথ সভাপতি হয়, কেউ ছোটোখাটো নেতা হয়, কেউ সমর্থক হয়ে আবেগের টানে হয়তো অনেক লম্বা চওড়া বড় কথা বলে বসে। তারপরে যখন সেই দলটি ক্ষমতাচ্যুত হয়, তখন সেই কর্মীদের অবস্থাটা কি হয় তার একটা পরিণাম আপনাদের সামনে তুলে ধরলাম। এবার কথা হচ্ছে যে, দেখলেন আপনারা নেতা 5 বছর আগে কি বলেছেন আর এখন 5 বছর পরে অন্য দলে গিয়ে কি বলছেন। মানুষ তা নিয়ে মাথা ঘামাচ্ছে না, কেননা তার কাছে পাওয়ার রয়েছে, তার ক্ষমতা রয়েছে, তার দল এখন শাসকের রয়েছে, তিনি যেটাই বলবেন সেটাই ঠিক। কিন্তু এখন যেটা বলছেন সেটা সঠিক মানবো না তিনি 5 বছর আগে যখন নেতা ছিলেন, অন্য দলে ছিলেন, সেটা বলেছিলেন, সেটাকে মানব, কোনটাকে মানব? তো আদর্শগতভাবে এই জন্য বাংলার জনগণের কাছে, বাংলার যুবক যুবতীদের কাছে হাত জোর করে একটা নিবেদন করছি, আমি একটা সাধারণ ঘরের মানুষ হয়ে, যে কোনো নেতাকে আদর্শ না বানিয়ে আপনার বাবা মা, সমাজে বয়োজ্যেষ্ঠ মানুষ এবং যারা বিখ্যাত মুনি ঋষি, তাদের এই বাংলার মাটিতে বহু মানুষ জন্মেছিলেন যারা দেশ স্বাধীন করতে গিয়ে জীবন দিয়েছেন, তাদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে এই দেশ এবং তারা এমন কিছু করে গেছেন দেশের জন্য যা আজও স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। আদর্শগত হলে তাদেরকে আদর্শগত করুন, তাদের আদর্শে আদর্শিত হন বা স্বয়ং ঈশ্বরের আদর্শে আদর্শিত হন। এই নেতাদের আজকের দুনিয়ায়
নেতাদের পাল্লায় পড়ে আদর্শ হতে গিয়ে সর্বস্ব হারাবেন। কারণ আজকের যারা এই বুথ সভাপতিকে কোমরে দড়ি ধরে হাঁটাচ্ছেন, তারা কিন্তু এটা প্রকাশ করতে পারেননি যে উনি কারোর থেকে কারো জীবন নিয়েছেন, কি উনি ধর্ষক, কি কারো বাড়ি দখল করেছে, বা কোটি কোটি টাকা মেরে খেয়েছেন। কোনোটাই নয়। ওনার অপরাধ হয়তো লম্বা চওড়া ভাষণ দিয়েছিলেন, বড় বড় কথা বলেছিলেন এবং বুথ সভাপতি ছিলেন। তার বিনিময়ে নিশ্চয়ই এই ভদ্রলোকের ফ্যামিলি আছে, মা বাবা আছে, ভাই বোন আছে, তার সন্তান আছে, স্ত্রী আছে। ভাবুন তো, লজ্জায় ঘৃণায় অনেকে আত্মহত্যা করছে আজকের। এর পূর্বে দেখেছেন আরেকজনকে এরকমই 50 লক্ষ, পরে 27 লক্ষ টাকা জরিমানা করেছে, লক্ষ লক্ষ টাকা অনেক জায়গায় জরিমানা করছে, তার জন্য আত্মহত্যা করছে। এবার একটা কথা ভাবুন, যে সরকার, বর্তমান সরকার আজকে গলা ফাটিয়ে বলছে সুশাসন, মানে আসার পূর্বেই বলেছে সুশাসন প্রতিষ্ঠিত করবে, তোলাবাজি বন্ধ করবে। বর্ধমান জেলায় দেখলাম বালি খাদান দখল নিয়ে বিজেপির 2 গোষ্ঠীর মধ্যে থানার সামনে বিক্ষোভ। আপনারা তো ভাইপোকে বালিচোর বলতেন, তাহলে কেন হচ্ছে আপনাদেরই দলের 2 গোষ্ঠীর মধ্যে বালি খাদান দখল নিয়ে আজকে থানার সামনে বিক্ষোভ? পুলিশ নির্ভর চোখে তাকিয়ে রয়েছে। এগুলো দেখছে মানুষ, বাংলার মানুষ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছে। আপনারা যাদেরকে যেসব কারণগুলোতে চোর বা অত্যাচারিত বা এবং লুণ্ঠনকারী যাই বলতেন না কেন, আজকে সব কিছুই দেখা যাচ্ছে এই দলটা ক্ষমতায় আসতে না আসতে তার 3 গুণ আরও বেড়ে গেছে। কোনো দেশে, একটি গণতন্ত্র দেশে এই ধরনের অধিকার দেয় কি কোনো মানুষকে? একটা পকেট মারকে যদি হাতে নাতে ধরে ফেলে বাসে ট্রেনে, তাকে যদি প্রহার করে পাবলিক মারে, সেটা অবধি আইনত কেস যদি হয়, তাহলে এখানে যখন এই ব্যক্তিকে এত আঘাত করার পরে তারপরে তার জনসমক্ষে দড়ি দিয়ে কোমরে ঘোরানো হচ্ছে, কোথায় প্রশাসন, কোথায় সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে? একবার ভাবুন তো। আর যারা ঘোরাচ্ছেন তাদেরকে যদি তাদের ক্ষেত্রেও আমার কিছু প্রশ্ন আছে। 2014 সাল থেকে একটা সরকার দিল্লির বুকে আছে এবং সেই সরকার অনেক কিছু মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। একটা প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। বলেছিলেন তো 40 টাকা লিটার পেট্রোল দেবেন, বছরে 2 কোটি চাকরি দেবেন, যারা হাওয়াই চপ্পল পরে ঘুরে বেড়ায় তাদেরকে প্লেনে চড়াবেন, মানুষের দিন দশা রুজি রোজগার বাড়াবে এবং কৃষকের আয় দ্বিগুণ করবে। সেই কৃষক কয়েক হাজার মানুষ আত্মহত্যা করলো এই জামানাতেই। এই প্রশ্নগুলোর উত্তর দিন না। দড়ি ধরে তো আজকে ক্ষমতার বলে ঘোরাতে পারছেন। এবং রিসেন্ট এই যে রাম মন্দির থেকে 200 কোটি টাকার ট্রাস্টের চুরি হয়ে গেল, কৈফিয়ত চান? এইটাই যদি এই সরকার করতো, বিগত সরকার, তাহলে কি করতেন আপনারা? লঙ্কায় আগুন লাগিয়ে দিতেন। আপনাদের বিবেক নেই? আপনি দেশের মানুষ না? আপনি ট্যাক্স দেন না? এই পাবলিকের পয়সাই না? নিট কেলেঙ্কারি, এখানে তো চাকরি চুরি নিয়ে তৃণমূল চোর, তৃণমূল চোর, তৃণমূল চোর, তোলামূল অনেক কিছু বলা হচ্ছে। নিট কেলেঙ্কারি হলো, 22 লক্ষ ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হলো, সেটা কি হলো? সেটা নিয়ে কেন আপনাদের মুখে প্রশ্ন নেই, কেন প্রতিবাদ নেই? তাহলে আপনারা কিসের স্বার্থে রাজনীতি করছেন? আসল কথা কি, মানুষ কিন্তু দেখছে যে আপনারা তৃণমূল লুটেপুটে খেয়েছে, আপনারা তাদের সেই লুটেপুটে না খেতে পেয়ে মানে ক্ষুধার্ত বাঘের মতন হয়েছিলেন, তাই ঝাঁপিয়ে পড়েছেন সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে যে আপনারাও এবার তার দ্বিগুণ লুটেপুটে খাবেন। আপনাদের কার্যকলাপে তা বুঝিয়ে দিচ্ছেন। কোনো রকম সুশাসন, সুকথা, সুবক্তব্য নেই। শুধু কাকে জেলে ঢোকাবো, কাকে ফাঁসাবো, কাকে মারবো, কাকে ডিম ছুড়বো, কোন স্কুল মাস্টারকে জুতো পরাবো, কোন স্কুল মাস্টার আধা ঘন্টা লেটে এসছে তার জন্য তাকে জুতোর মালা পরাচ্ছেন। ওইখানে ওই মাস্টারকে কোনো ছাত্রছাত্রী সম্মান করবে? ওই স্কুলের মাস্টারকে? আপনার সন্তানই হয়তো, যারা পড়েছেন তাদের সন্তানই হয়তো ওই স্কুলে যায় লেখাপড়া করতে, ওই মাস্টারকে সম্মান করবে? আর মাস্টারের মানবিক দিক থেকে কি এরকম আসবে যে ছাত্রছাত্রীকে সেই হারে শিক্ষা দীক্ষা দেওয়া, দান করা বা ঠিক মতন সঠিক তাদেরকে যে একটা মাস্টারের যা কর্ম বা কর্তব্য হয় সেটা জ্ঞাপন করা করবে ছাত্রদের প্রতি? তার সেই মানবিকতা থাকবে কি? একবার ভেবে দেখেছেন? ওই মাস্টারটা যদি স্কুলে আসার জন্য আধা ঘন্টা লেট হয়, আপনারা যা করছেন তার থেকে 1000 গুণ অপরাধ। আজকের ভাবুন, বিগত সরকারের আমলে যদি কোনো মাস্টারের প্রতি, কোনো মানুষের প্রতি এই ধরনের অমানবিক কাজ হতো, তাহলে সাথে সাথে প্রতিবাদের কিন্তু ঝড় বয়ে যেত এবং মিডিয়া লাফিয়ে পড়তো।
মানে রাস্তায় যদি 1 ইঞ্চি জল হয়েছে দেখতাম মিডিয়া তা নিয়ে কত রকম সংবাদ করে বেড়াতো, কত রকম খবর করে বেড়াতো। কিন্তু এত কিছু ঘটনা ঘটছে বাংলার বুকে, মিডিয়া চুপ। কারণ মিডিয়া তো বিক্রি হয়ে গেছে, মিডিয়াকে ভাতা পাচ্ছে। বাংলার মানুষ কিন্তু এতটাও বোকা না যে তারা বুঝতে পারছেন না। হ্যাঁ, এবার যদি বলেন যে আমাদের আর মানুষের ভোটের দরকার নেই, আমরাই ভোট করিয়ে নেব, আমরা আমাদের ক্ষমতায় আসব, কারো ভোটের দরকার নেই, তাহলে ঠিক আছে, তাহলে করে যান। আর যদি মনে করেন যে মানুষকে প্রাধান্য দেব, মানুষের ভোটে আবার জিতে আসতে হবে, তাহলে কিন্তু ভুল পথে চালিত হচ্ছে। তাই আমি নতুন সরকারের কাছে এবং রাজ্য সভাপতির কাছে জোর হাতে নিবেদন করব, আপনার অনেকগুলো ভিডিও কিন্তু আমি ফলো করি। আমাদের রাজ্য সভাপতি বলেছিলেন একটি ভিডিওতে, আজ থেকে বহু বছর আগে, মানে আরও 10 বছর আগে, তখন এই রাজ্য সভাপতির সেরকম নাম ঢাক কিছুই ছিল না এবং বিজেপির কোনো রকম সেরকম সংগঠনও ছিল না এখানে। তখন একটি রোগী ভর্তির জন্য মদন মিত্রর যেহেতু রাত চলতেন পিজি হসপিটালে, তাই মদন মিত্রকে ফোন করেছিল যে মদনদা, আমার একটা পেশেন্ট আছে, একটু ভর্তি করিয়ে দেবেন। তখন বলছে, তুমি এখন আসতে পারবে পিজি হসপিটালে? তো আসো, ব্যবস্থা করে দিচ্ছি। তখন প্রায় রাত 12টা। তো উনি একটি মোটরসাইকেল ধরে যেভাবেই অনেক কষ্টে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, ওনার মুখে শোনা। আজকের বিজেপির রাজ্য সভাপতি যিনি, তার মুখের গল্পই শোনা। যেভাবেই হোক যেতে যেতে প্রায় 1.5-2 ঘন্টা লেগেছে। রোগীকে, ফ্যামিলির লোককে দিয়ে অন্য একটি ট্যাক্সি করে পাঠিয়েছে। তখন উনি গিয়ে যখন পৌঁছেছে 1.5-2 ঘন্টা পরে, অত রাত্রে, গভীর রাত্রে গিয়ে দেখছে যে সেই মদন মিত্র হসপিটালের গেটের সামনে টহল দিচ্ছে, কখন আসবে শ্রমিক ভট্টাচার্য, তার একটি পেশেন্ট ভর্তি করিয়ে তারপরে বাড়ি ফিরবে। তাহলে তৃণমূলের সব নেতারাই অমানবিক নয়? আপনারা দেগঙ্গার বিধায়ক এই মুহূর্তে যে বিদেশ নামক যে বিধায়ককে জিতিয়েছেন, তিনি ভোটের আগে কথা দিয়েছিলেন যে আমি যা বিধায়কের, যদি আমি জিতে আসি, যে মায়নাটা পাবো আমি তা এই লোকাল মানুষের উপরে, যারা গরিব ছাত্রছাত্রী নানা রকম সমস্যায় জর্জরিত আছে, তাদের পিছনে এই প্রতি মাসের মায়নাটা আমি খরচা করব। আজ তিনি সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু বলছে যে আমি আমার কর্তব্য থেকে ঘুরে দাঁড়াবো না এবং আমি যে বক্তব্য রেখেছিলাম ইলেকশনের প্রচারের টাইমে, সেই কথা আমার মনে আছে। তাই আমার বছরে প্রায় 15 লক্ষ টাকার মতন আমার প্রায় মায়না হয়। আমি কিভাবে, কোথায়, কোন দুস্থ মানুষের পিছনে খরচা করবেন, তার তিনি জনসমক্ষে এসে হিসাব দিয়েছেন। তাহলে সবাই খারাপ নয়। যদি খারাপ থাকতোই তাহলে 15 বছর এই সরকারটা থাকতে পারতো না এবং 15 বছর ধরে মানুষ এত পরিষেবা পেত না এবং যে মুখ্যমন্ত্রী ছিলেন তার নামে বিন্দু মাত্র কোনো রকম কেলেঙ্কারি নেই। কিন্তু যারা আজকের এই দলের উপরে ভর করে নেতা হন, এমপি হন, এমএলএ হন, তারা কোথায় আজকের 60 জন এবং 20 জন? ভাবুন রাজনীতিটা কোথায়, একবার ভাবুন। যাদের নামে হিন্দু মুসলিম করে রাজনীতি করা হয়, ফিরহাদ হাকিম কোথায় আছে? রচনা ব্যানার্জির মতন আজকের একজন, কি বলবো, 2 পয়সার অভিনেত্রী, তিনি বলছেন আমি কেন পদত্যাগ করব, মানুষ আমাকে ভোট দিয়েছেন, সেলিব্রিটির প্রয়োজন ছিল তবেই তো আমাকে নিয়ে দাঁড় করিয়েছেন। ভাবতে পারেন? তাহলে একটা কথা বলি, যদি এইরকমই হয় তাহলে তো মোদিজির প্রয়োজন নেই। ওই বিজেপিতে অনেক সাংসদ আছে সেলিব্রিটি, অনেক বিধায়ক আছে সেলিব্রিটি, তাহলে তাদের প্রয়োজন বলেই নিয়েছে, মোদিজির প্রয়োজন নেই, মোদিজির মুখ দেখে ভোট দেয়নি। যাই হোক, এসব নেতা নেত্রীদের বক্তব্য বাংলার মানুষ দেখছে, দেশের মানুষ দেখছে। তাই একটাই কথা আমি বলতে চাই, সমাজে যারা আছেন, এই সমাজে একটু প্রতিবাদী হন, একটু মুখ খুলুন, আতঙ্ক ছাড়ুন। কারণ আমরা দেখছি সারা বাংলা জুড়ে আতঙ্ক ছড়িয়ে রয়েছে, কেউ সত্য কথা সামনে বলতে পারছে না। রাস্তায় দাঁড়িয়ে বিগত সরকারের ভুল ত্রুটিগুলো যেরকম সমালোচনা করেছে বা চায়ের দোকানের সমালোচনা করেছে, বসে কোনো রকম করতে পারছে না। কারণ আতঙ্ক, যে আমি যে আজকের যেটা আমার খারাপ লাগছে বা যেটা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, আমি সেটা নিয়ে প্রতিবাদ করব। কালকের যদি আমার উপরে কোনো কেস হয়, আমার উপরে যদি এই উচ্ছৃঙ্খল বাহিনী তাণ্ডব করে, কালকের যদি আমার বাড়িটা ভাঙচুর হয়, আমি হয়তো বাবার বয়সী, আমাকে যদি ছেলের বয়সী কোনো ছেলে এসে যদি অপমান করে, ভাবতে পারছেন? তো সুশাসনের নামে বাংলার বুকে কিন্তু এটাই দেখতে পাচ্ছি। হয়তো আবেগের জন্য আজকের বিজেপি নেতারা বা এই সব বর্তমান সরকারের রাজ্য সভাপতি ওই সোশ্যাল মিডিয়ার সামনে বক্তব্য রাখছেন যে এই বাংলা আমরা চাই না, এই চাই না। এর আগে একবার আরও একটা শ্রমিক ভট্টাচার্য বক্তব্য রেখেছিলেন কোনো একটা জায়গায়,
মমতা ব্যানার্জিকে আমন্ত্রণ করা হয়েছিল, সেখানে বক্তব্য ছিল, সেখানে প্রধানমন্ত্রীও আহ্বান ছিলেন, প্রধানমন্ত্রীও ছিলেন, সেখানে অতিথি হিসেবে মমতা ব্যানার্জি গেছেন। যখনই মমতা ব্যানার্জি বক্তব্য দিতে উঠেছেন তখন কিছু সমর্থক জয় শ্রীরামের স্লোগান দিয়েছিলেন, বলছে সেটা অন্যায় হয়েছে, সেটা অন্যায়, জয় শ্রীরাম বক্তব্য যেখানে সেখানে দেওয়া যায় না। সেদিন যেটা হয়েছিল মমতা ব্যানার্জির উপরে অন্যায় করা হয়েছিল। তা আপনি সংবাদ মাধ্যমের সামনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধু এগুলো বলবেন, কিন্তু আপনি তো দেখতে পাচ্ছেন যে কি হচ্ছে বাংলার বুকে। পুলিশ তাকিয়ে দেখছে, পুলিশের সামনে একজনকে কোমরে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে। কেন বলবে না? ওই পাবলিককে যে বলবে যে পুলিশ তো কোমরে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে, তা আমরা ঘোরালে কি? তো এই হেন যদি মানসিকতা চলে আসে তাহলে কোথায় সেই রাজ্যে আইন, প্রশাসন, অনুশাসন কোনটা আছে? মনে হয় কি আছে? তাই সবার কাছে একটাই আবেদন করি, এই নেতাদের বক্তব্য এবং নেতাদেরকে বা দলের আদর্শগত হয়ে আদর্শিত না হয়ে প্রকৃত মানুষেরা আদর্শ হন এবং নিজেকে আদর্শবান তৈরি করুন। সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় চলে গেছে যা বলতে গেলে মানে ভাষা বের হয় না যে কি ভাষা প্রকাশ করব বা কোন দিকে যাচ্ছে আজকের যুব সমাজ। অনেক কিছুই এই সরকার বন্ধ করে দেবো, এই করব, সেই করব, অমুক করব, তমুক করব। একটা জিনিস সাধারণ মানুষ বুঝতেই পারে না, সকল নারীদেরকে, সকল মহিলাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার দেবো 3,000 করে বলেছিলেন তো, প্রতিশ্রুতি দিয়েছিলেন তো এই নেতারাই। তাহলে সেই নেতাদের মুখের কথা কি ঠিক আছে? এখন ভাবুন তো, যে টাকা বাজেটে পেশ করেছেন অন্নপূর্ণা ভাণ্ডারের হিসাবে, তাতে 1 কোটি মহিলার বেশি দিতে পারবে না 3,000 করে। তাহলে প্রায় 2.5 কোটি মহিলাকে যদি লক্ষ্মী ভাণ্ডার পেত, তাহলে সেটা তো এখন পাবে না। তো সরকারের সদিচ্ছাই নেই যে সকল মহিলাকে দেওয়ার। এবার অনেকে বিতর্ক করবেন, সবাই কেন পাবে, ওনার সচ্ছলতা, অমুক তমুক। ঠিক বলেছেন, তাহলে পূর্বে কেন ঘোষণা করেনি যে আমরা কাদেরকে দেব? আবার যদি এ কথাও বলি, কাউকেই দিয়েন না, কারণ আপনারা তো এটা আগে বলেছেন। ভাতার সরকার অনেক ব্যঙ্গ করেছেন। তো বিতর্ক অনেক আছে, অনেক ভুলভ্রান্তি কিন্তু সর্বদলের মধ্যেই রয়েছে। তো এমন কিছু করুক সরকার, বাংলার একটি নতুন রূপ নিক। আপনারা তো বলেছেন সোনার বাংলা করবেন, এটাকে সোনার বাংলার কিন্তু কোনো নমুনা দেখতে পাচ্ছি না। সোনার বাংলা করতে গেলে শুধু ওই বিশ্ব বাংলার কোথায় লোগো করেছে, কোথায় কী করেছে সেগুলো ভাঙলাম, গুড়িয়ে দিলাম, বুলডেজার চালালাম। এইভাবে কি সোনার বাংলা হবে? বাংলার মানুষের কাছে প্রশ্ন থাকলো, আপনাদের কাছে প্রশ্ন থাকলো, আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। এবং আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমার চোখে দেখবেন এবং মাথা নত করে ক্ষমা চেয়ে নেব। যদি আমি কিছু ভুল বলে থাকি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যাই হোক, আজকের অনুষ্ঠান এখানেই রাখলাম। জয় হিন্দ, বন্দে মাতরম।